দর্শক আমন্ত্রণ মাঠের খেলা জয়ের বেলাতে আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। দেখতে দেখতে বিশ্বকাপটা শেষ হয়ে গেল। সবাই চেয়েছিল আর্জেন্টিনার হাতে কাপটা উঠুক, কিন্তু স্পেন তাদের আগ্রাসন দেখিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো দ্বিতীয়বারের মতো। 104টা ম্যাচ, 39 দিনের দ্বৈরথ। বিশ্বকাপটা কেমন হলো সেই নিয়ে আসলে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের দুই সহকর্মী অয়ন এবং মনির। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই আয়োজনে। প্রথমে আসলে জানতে চাই অয়নের কাছ থেকে, আসলে এবারে বিশ্বকাপটা কিভাবে আসলে উপভোগ করলেন? আপনার দলই চ্যাম্পিয়ন হয়েছে, সব মিলে আসলে স্পেনের পারফরমেন্স নিয়ে যদি বলেন। আমরা কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই স্পেনকে কিন্তু ফেভারিট হিসেবে ধরছিলাম এবং সেই সমীকরণ কিন্তু আসলে শেষ পর্যন্ত মিলল। যেমনটা বলছিলেন, প্রথম থেকেই স্পেনকে এবারের বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট ধরা হচ্ছিল এবং এটার কয়েকটা কারণ কিন্তু ছিল। স্পেনের বর্তমান যে মিডফিল্ডার আছে, এটাকে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে একটা প্রতিষ্ঠিত মিডফিল্ড, যেটাকে আসলে ভেদ করা সম্ভব হয় না। এর পরের যে কারণে আসলে স্পেনকে ফেভারিট ধরা হচ্ছিল, স্পেনের যে অ্যাটাক, একদিকে লামিন ইয়ামাল, আরেকদিকে নিকো উইলিয়ামস কিংবা অ্যালেক্স বেনা, তাদের যে অ্যাটাক এবং তাদের যে মিডফিল্ডের রসায়ন, এটার জন্য আসলে তাদেরকে হট ফেভারিট বলা হচ্ছিল। এবং এক্সট্রা হিসেবে আমরা দেখলাম এবার বিশ্বকাপে ডিফেন্ডিং যেভাবে করেছে স্পেন, তো তিনটা দিক আসলে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই জন্যই স্পেন কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালটা জিতেছে এবং দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আপনি যদি স্পেনের প্রথম দিক থেকে খেলা দেখেন, একমাত্র তারা কেপ ভার্দের বিপক্ষে আসলে গোল করতে পারেনি, এছাড়া প্রত্যেকটি ম্যাচে কিন্তু তারা ডমিনেট করে খেলেছে। এবং একটি কথা আসলে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, অ্যালেক্স ফার্গুসন একটা কথা বলেছিল যে আপনি যদি ট্রফি জিততে চান তাহলে আপনাকে আসলে ডিফেন্ডিংটা শিখতে হবে, অর্থাৎ গোল খাওয়া যাবে না। স্পেন কিন্তু এবার বিশ্বকাপে সেটাই করেছে। শুধু স্পেন না, প্রতিটা দলই আসলে ডিফেন্স শক্ত রেখে যারা ভালো করেছে আমরা দেখেছি। স্পেন কিন্তু তাদের 8টি ম্যাচে মাত্র 1টি গোল কনসিড করেছে এবং এটার জন্য আসলে তারা শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরেছে বলে আমার মনে হয়। এবং আমি আসলে স্পেনের খেলা খুব কাছ থেকে দেখেছি, তারা যেভাবে টিকি টাকা খেলে, তাদের খেলায় কিন্তু কিছুটা পরিবর্তন ছিল। স্পেন সবসময় বরাবরই তাদেরকে বলা হয় যে তারা টিকি টাকা খেলে, কিন্তু লুইস দে লা ফুয়েন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে স্পেন আসলে টিকি টাকা খেলেছে, কিন্তু এটার পাশাপাশি তারা একটা পরিবর্তন এনেছে। যে আমরা আগে দেখতাম যে স্পেন অনর্থক পাস খেলতো, ব্যাক পাস খেলতো কিংবা মিডফিল্ডে বল রাখতো, কিন্তু এখন তারা টিকি টাকা খেলে। এর পাশাপাশি যেটা তারা করে, তারা অ্যাটাকে যোগদান করে। তো এই যে আপনি যখন নিজের কাছে বল রাখবেন এবং আপনি যখন পজিশন ধরে রাখবেন এবং একই সাথে যখন আপনি টিকি টাকার মাধ্যমে অপোজিশনকে একটা বিপদে ফেলবেন, অ্যাটাক করবেন, যেমনটা আজকের ম্যাচে আমরা দেখলাম আর্জেন্টিনার বিপক্ষে স্পেন কিন্তু 20টি অ্যাটাক করেছে, অন টার্গেট শট ছিল 12টি। তো বোঝা যাচ্ছে যে শুধুমাত্র টিকি টাকা না, তারা আসলে অ্যাটাকেও জোর দিয়েছে। তো এই জন্য আসলে 2022 সালের বিশ্বকাপের ভরাডুবির পর লুইস দে লা ফুয়েন্তে যখন দায়িত্বটা নিল, তখন আসলে সে এইভাবেই এই দলটাকে সাজিয়েছে। তারা 2024 ইউরো ফাইনাল জিতলো। তো ওই কারণে আসলে স্পেনকে আসলে হট ফেভারিট ধরা হচ্ছিল এবং শেষ পর্যন্ত তারাই কিন্তু ট্রফি জিতলো। এবং আমার কাছে মনে হয় যে যোগ্য দল হিসেবেই স্পেন শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরেছে। একটু মনিরের কাছে যেতে চাই। আসলে অচেনা আর্জেন্টিনাকে দেখলাম, যে আর্জেন্টিনা আসলে তাদের আক্রমণ ভাগে কতটা ক্ষুরোধার সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। শেষ 32 থেকে শুরু করে শেষ 16, কোয়ার্টার, সেমিফাইনাল, সব মিলে আসলে এই অচেনা আর্জেন্টিনাকে আপনি কিভাবে এভালুয়েট করবেন? একই সঙ্গে আসলে স্পেনের যে কথাটা বলছিলেন অয়ন, সেটা নিয়েও যদি একটু কথা বলেন আর কি। ডেফিনেটলি আর্জেন্টিনা আসলে তারা যেভাবে আসলে গ্রুপ পর্ব থেকে শুরু করেছিল, তাদের শেষটা কিন্তু তারা বিপরীতভাবে হয়েছে। আমরা গ্রুপ পর্বে দেখেছি আর্জেন্টিনার প্রত্যেকটা দলকে যেভাবে ডোমিনেট করে এসেছে, শেষটা আসলে বিশেষ করে আপনার নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচই কিন্তু আর্জেন্টিনা ভুগেছে। কেপ ভার্দে থেকে শুরু করে একবারে শেষ স্পেনের বিপক্ষে তো একেবারে ভরাডুবি হয়েছে। পাশাপাশি আপনি ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু 70 মিনিট পর্যন্ত আমরা দেখেছি যে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ভুগতে হয়েছে। শেষে কামব্যাক দিয়েছে প্রত্যেকটা ম্যাচে, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না যে নকআউট পর্বে হয়তোবা আর্জেন্টিনার বিদায় হতে পারতো, সেই বিদায়টা একেবারে শেষ ফাইনাল পর্বে কিন্তু আর্জেন্টিনা হয়েছে। আর ভুলটার কথা যদি বলেন, আসলে আর্জেন্টিনা লাস্ট ম্যাচে যেটা করেছে, তারা আসলে ডোমিনেট করে খেলতে পারেনি, তারা অনেকটা ডিফেন্সিভ খেলতে চেয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে তারা স্পেনের বিপক্ষে সাকসেস হয়নি। আসলে স্পেনের মতো একটা দলের বিপক্ষে ওয়েন যেটা বলছিল যে তারা আসলে সবসময় ডোমিনেট করেই খেলেছে এই পুরো আসরেই। তো এইরকম একটা দলের বিপক্ষে আর্জেন্টিনার মতো দল যখন আসলে ডিফেন্সিভ খেলে, তখন কিন্তু আসলে তারা দুর্বলতাটা আসলে বের করে ফেলে, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে পুরো ম্যাচের শুরু থেকে তারা দুর্বল পয়েন্টটা বের করে স্পেন পুরো ম্যাচে ডোমিনেট করে এসেছে। আচ্ছা, আমরা যদি একটু ম্যাচের ডিটেইলসগুলো একটু দেখে নিতে চাই।
স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচের পুরো হিসেব নিকেশটা চলে এসেছে। খুবই আসলে দৃষ্টিকটু, দেখেন 20টা শট, ওদিকে মাত্র 2টা শট, এবং অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। তো এই যে এই দৃষ্টিকটু পারফরমেন্স নিয়ে কি বলবেন অয়ন? 36% বল, যেখানে আসলে বলবো মেসি ওখান থেকে পুরো একটা টিম হয়ে যেখানে খেলে, যাদের খেলা এতটা সুন্দর ছিল, প্রতিটা ম্যাচ নকআউট ম্যাচগুলো উপভোগ্য ছিল, শেষ মুহূর্তে এসে বলবো জবাব দিয়েছে প্রতিপক্ষকে, তারা কোনো জবাবই দিতে পারলো না। এবং এই ধরনের ফাইনাল বলবো যে 1966 সালের পর মানে তাদের ইতিহাসে কখনো আসলে হয়নি। এবং 90 মিনিটে অন টার্গেটে কোনো শট নেই, এমন অচেনা আর্জেন্টিনা আসলে বলবো যে নিঃসন্দেহে তো হতাশাজনক পারফরমেন্স। আপনার অবশ্যই হতাশাজনক পারফরমেন্স, এমন পারফরমেন্স আসলে আর্জেন্টিনার কাছে আমরা এক্সপেক্ট করিনি, যদিও সেটা হয়ে গেছে। আমি যদি আপনাকে বলতে চাই কোথায় আসলে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, আমি আপনাকে ইংল্যান্ড ম্যাচের কথাটা একটু স্মরণ করে দিতে চাই। স্কালোনি ইংল্যান্ড ম্যাচে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ এনেছিল তার মিডফিল্ডে। রদ্রিগো ডি পলকে না খেলিয়ে সেখানে তিনি সিমিওনেকে খেলিয়েছিলেন এবং লিয়ান্দ্রো প্যারেদেস ছিলেন। তাদের দায়িত্ব ছিল হচ্ছে ইংল্যান্ডকে প্রেসিংয়ে আটকানো। আজকে কিন্তু স্কালোনি যেটা করেছে, তার আসলে আজকেও এটা করার দরকার ছিল। আমার কাছে মনে হয় রদ্রিগো ডি পল আসলে প্রেসিং করতে পারে না, তার আসলে সেই গতিটা নেই। আপনি যদি আপনার মিডফিল্ডে প্রেসিং করতে পারে না এমন কাউকে রাখেন এবং যে দৌড়াতে পারে না, তখন আসলে প্রতিপক্ষ সেই জিনিসটা আসলে ক্যারি করে এবং তারা বল পজিশনটা ধরে রাখে। আপনি যদি স্পেনের মিডফিল্ডে দেখেন, রদ্রি, ডানি ওলমো এবং ফ্যাবিয়ান রুইস, যার আসলে বাজে একটা দিন গেছে, তারা তিনজন পুরো ব্যাপারটা আসলে ডমিনেট করেছে স্পেনের মিডফিল্ডে। তারা আসলে এখানে বল রেখেছে এবং ফাইনাল থার্ডে কিন্তু তারা বল সার্ভ করেছে। এই জায়গাতে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, তারা কিন্তু মিডফিল্ডে কোনো বলই পায়নি, যার কারণে লিওনেল মেসির কাছে বল পৌঁছায়নি, পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, একেবারেই নিষ্ক্রিয় ছিল। কারণ এই রদ্রি তাদের মিডফিল্ডটাকে কন্ট্রোল করে, তারা আসলে সেন্টার ব্যাক থেকে শুরু করে যারা ফুল ব্যাকে খেলে সবার আসলে রিকভারি সেন্সটা খুব দুর্দান্ত। তারা আসলে বল যদি লুজ করে তাহলে সেটা কত তাড়াতাড়ি তাদের পায়ে আনা যায় সেটা চেষ্টা করে। আপনি যদি দেখেন, বলছিলেন যে লিওনেল মেসি একবার বল পেয়েছিল, রদ্রি তাকে ফাউল করেছে এবং সেটা কিন্তু ঘটেছে মাত্র 7-8 সেকেন্ডের ব্যবধানে। অর্থাৎ স্পেন যখন বল লুজ করেছে তখন সেটা আবার তারা ফেরত আনতে মাত্র 8 থেকে 9 সেকেন্ড সময় নিয়েছে। তার মানে তাদের রিকভারি সেন্সটা অনেক বেশি। এই কারণে আর্জেন্টিনা আসলে এই জায়গায় পিছিয়ে ছিল। এবং আমি যদি আপনাকে স্মরণ করে দিতে চাই, স্পেনের পুরো দলটাই আসলে গতি নির্ভর ফুটবল খেলতে পছন্দ করে। তাদের আসলে প্রেসিং দক্ষতা অনেক বেশি, যেটা আর্জেন্টিনা আসলে নেই। লিওনেল মেসি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন, তাকে যে একটা বল সার্ভ করা হবে সেই সুযোগটা আসলে তৈরি হয়নি। স্পেনের খেলোয়াড়রা সেটা করতে দেয়নি। আপনি যদি সেন্টার ব্যাকে দেখেন, পাউ কুবার্সি এবং এমেরিক লাপোর্তে সেই কাজটা করতে একদম সফল হয়েছে। আপনি যদি মার্ক কুকুরেকে দেখেন, তিনিও আসলে তার কাজে সফল হয়েছে। তো এই যে এতগুলো প্লেয়ার যখন একসাথে সফল হয়ে যাবে, তখন আসলে প্রতিপক্ষের ডমিনেট হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, এবং এখানে আসলে আর্জেন্টিনা পিছিয়ে ছিল। 10 জনের দল নিয়ে কথা হচ্ছে, লাল কার্ড খাওয়ার ব্যাপারটাও আসলে উঠে আসছে। কি মনে হয় আসলে 10 জনের দল কি আসলে খুব বেশি বড় কিছু এখানে দাঁড়াচ্ছে কিনা আসলে ফলাফলে? ডেফিনেটলি আসলে একটা প্লেয়ার যখন কম থাকবে তখন তো দলের উপর ইফেক্ট পড়বে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা তো শুরু থেকে আসলে একই ধাঁচে খেলেছে, শেষ পর্যন্ত যেভাবে খেলেছে শুরু থেকে কিন্তু আর্জেন্টিনা একইভাবে খেলেছে। তাতে মনে হচ্ছে যে ওই এনজো ফার্নান্দেজ যদি থাকতো তাহলে খুব একটা ম্যাচের ফলাফল বা ম্যাচের যেটা হচ্ছে পরিস্থিতি বদলে যেত, এটা আসলে বলা যায় না। কেননা আর্জেন্টিনাকে যেটা দেখেছি, ও যেটা বললো, আসলে আমি যতটুকু ঘেটেছি সেটা হচ্ছে পুরো ম্যাচে স্পেনের টার্গেট ছিল আসলে, এবং স্পেন যেটা করেছে পুরো ম্যাচে কিন্তু আসলে আর্জেন্টিনার পায়ে বা আর্জেন্টিনার যে প্লেয়ার ছিল, প্রত্যেকটা প্লেয়ার যার পায়ে বল গিয়েছে আসলে 13 সেকেন্ডের বেশি তারা খুব সময় দেয় না। অ্যাভারেজ সময়টা ছিল 13 সেকেন্ড, এর বেশি তারা সময় দেয় না। তাদের টার্গেটই ছিল হচ্ছে যে প্লেয়ারের কাছেই বল যাবে তারা আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু বলটা তাদের পায়ের দখলে নিয়ে যাবে, এবং সেটা কিন্তু করে দেখিয়েছে। যেটা বলছিলেন যে আসলে 10টা প্লেয়ারের আসলে এটা অবভিয়াসলি আর্জেন্টিনাকে আসলে মাইন্ডগতভাবে অনেকটাই আসলে ডমিনেট করে ফেলেছে, যখন আসলে এনজো ফার্নান্দেসের মতো একটা প্লেয়ারকে লাল কার্ড দেখে বের করে দেওয়া। আগের ম্যাচে যদি দেখেন, এনজো ফার্নান্দেস কিন্তু আসলে পুরো ম্যাচের মোড় ঘুরে দেয় ইংল্যান্ডের বিপক্ষে, তার বলে কিন্তু আর্জেন্টিনা লিড পায়। তো সেই জায়গা থেকে আসলে এনজো ফার্নান্দেসের মতো একটা মিডফিল্ডার যখন লাল কার্ড খেয়ে বের হয়ে যাবে, তখন এমনিতেই তো আর্জেন্টিনা অনেক তাদের দুর্বলতা প্রকাশ করেছে। সেই জায়গাতে এনজো ফার্নান্দেস যখন আসলে লাল কার্ড খেয়ে বের হয়ে গেলেন, তারপরে আর্জেন্টিনা পুরোপুরিভাবে তারা আসলে ফিনিশ হয়ে গেছে। রদ্রির কথা আসলে বলা হচ্ছে, রদ্রির বিশ্বকাপে প্রায় 83.47 কিলোমিটার তিনি কিন্তু দৌড়েছেন, এবং তার হাই স্পিড রানই
আছে প্রায় 946 বার, সফল পাস 640টারও বেশি এবং পাসিং সফলতার হার প্রায় 94%। লাইন ব্রেকিং যে পাসটা সেটা হচ্ছে 62। এবং এই যে রদ্রির ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা বারবারই বলছি যে অ্যাটাকিংয়ের চাইতেও আসলে মিডফিল্ড যেটা আসলে গোলের সুযোগ তৈরি করবে সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মিডফিল্ড বা ডিফেন্স যদি শক্ত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন না, যেটা আর্জেন্টিনা সেটা করে আসছিল বিগত ম্যাচগুলোতে তাদের মতো করে আসলে প্ল্যান সাজিয়ে। তো এই রদ্রির ব্যাপারটা নিয়ে যদি আমি একটু মনিরের কাছে জানতে চাই যে একজন ফুটবলার এইভাবে আসলে বিশ্বকাপ জেতাতে পারেন তার দলকে, নিশ্চয়ই খুব বলবো যে অহংকারের ব্যাপার বা গর্বের একটা ব্যাপার। আসলে এটা গর্বেরই ব্যাপার, কেননা রদ্রি 2010 সালে আমরা একটা স্টোরি পড়েছিলাম। 2010 সালে উনি হচ্ছে আমেরিকার একটা জঙ্গলে উনি একটা ক্যাম্পে ছিলেন, সেখান থেকে মূলত তার প্ল্যান স্পেন দলে খেলা এবং স্পেন দলকে আবারও শিরোপা জেতানো। তো সেই জায়গা থেকে হচ্ছে রদ্রির একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ন্যাশনাল টিমে জায়গা পেয়েছেন। পাশাপাশি আপনি তার কথা যদি বলেন, পুরো ওয়ার্ল্ড কাপে আপনি যদি দেখেন এরকম একটা মিডফিল্ডার আসলে একটা দলের জন্য আমি বলবো সেটা হচ্ছে কি ভাগ্যের ব্যাপার। রদ্রি পুরো মিডফিল্ডটাকে যেভাবে আসলে তিনি লিড দিয়ে থাকেন, প্রতিপক্ষ দলের জন্য এটা আসলে সত্যি বলতে হতাশাজনক বা কিছু করারও থাকে না। আমরা ফ্রান্সের ম্যাচে দেখেছি যে রদ্রি যেভাবে আসলে পুরো মিডফিল্ড থেকে শুরু করে যেভাবে বলগুলো আসলে পাস করেছেন ইয়ামালকে বা হচ্ছে কুকোরিয়াকে, পাশাপাশি বেলজিয়ামের ম্যাচেও কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে কিন্তু আসলে রদ্রি যেভাবে মিডফিল্ড থেকে শুরু করে পুরো মাঠ যেভাবে নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি তার পায়ে বল রেখে যেভাবে আসলে তিনি দৌড়েছেন, তার গতি আমরা দেখেছি। সব মিলে আসলে এরকম একটা মিডফিল্ডার সত্যি বলতে দলের জন্য এটা আশীর্বাদ স্বরূপ, পাশাপাশি হচ্ছে যে এটা ভাগ্যের ব্যাপার। লামিন ইয়ামাল মাত্র 19-এই আসলে তিনি বিশ্বকাপ ট্রফি জিতলেন এবং যেই ছেলেটাকে লিওনেল মেসি গোসল করালেন সেই আসলে প্রতিপক্ষ হয়ে বিশ্বকাপ জিতলেন, লিওনেল মেসির কাছ থেকে আসলে ট্রফি ছিনিয়ে নিলেন। আপনার কি মনে হয় স্পেন কি পরের বারও বিশ্বকাপ ফাইট দিতে পারবে, বিশ্বকাপ ট্রফিটা নিতে পারবে? এই তরুণ একটা দল কিন্তু এখন। সেটাই আমি বলতে চেয়েছিলাম যে স্পেনের এখনকার যে স্কোয়াডটা সেখানে বেশ কয়েকজন যারা একসাথে লামাসিয়া থেকে উঠে এসেছে, তাদের মধ্যে যে বন্ডিংটা আপনি যদি খেয়াল করে থাকেন, এরিক গার্সিয়া, পাও কুবার্সি কিংবা পেদ্রি, লামিন ইয়ামাল কিংবা আপনি যদি নিকো উইলিয়ামসের কথা বলেন, এই যে একটা গ্রুপ তারা কিন্তু একসাথে বেড়ে উঠেছে, তারা লা লিগায় খেলছে, তাদের বয়স মাত্র 19 থেকে 25-এর ভেতর। তো এই রকম একটা, এবং আমি একজনের কথা মিস করে গেছি, পেদ্রি এবং গাবি, এই যে প্লেয়ারগুলো তারা বিশ্ব ফুটবলকে ডমিনেট করতে পারে এবং এটা তারা অলরেডি ক্লাব ফুটবলে দেখিয়েছে। বিশ্বকাপ জয়, তারা দুটো মেজর ট্রফি কিন্তু জিতেছে, তাদের কাছে আসলে অধরা কিছু নেই। তারা শুধুমাত্র যে জাতীয় দলের হয়ে না, তারা আমি মেনশন করতে চাই, তারা যে ক্লাবের হয়ে খেলে প্রত্যেকটা প্লেয়ার তাদের ক্লাবের হয়ে বেস্ট পারফরমেন্সটা বের করে আনে। তো তাদের বয়সটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে 19 থেকে 25-এর ভেতর। তো তাদের যে এনার্জি, তাদের যে ভবিষ্যৎ, তাতে আসলে বলাই যায় স্পেন পরবর্তী বিশ্বকাপে হট ফেভারিট হয়ে আসবে এবং এই প্লেয়াররা আবারও যদি বিশ্বকাপ পুনরুদ্ধার করে নিয়ে যায় তাহলে সেটা আসলে খুব বড় কিছু হবে বলে আমার মনে হয় না। স্পেন আবারও হট ফেভারিট হয়ে বিশ্বকাপে আসবে। মনির অয়ন, এই সোনালী ট্রফিটা কিন্তু আসলে লিওনেল মেসি খুব কাছ থেকেও আসলে পেলেন না এবং তিনি বারবার কিন্তু তাকাচ্ছিলেন যে ইস, ট্রফিটা যদি আমার হতো। সেটা আসলে ভালো খেলেই কিন্তু আদায় করতে হবে। দিন শেষে এই লামিন ইয়ামাল স্পেন যখন প্রথম বিশ্বকাপ জেতে তখন তার বয়স কিন্তু 3 বছর ছিল। তো এই 16 বছর পর স্পেন আবার ট্রফি জিতলো। বিষয়টাকে যদি একটু ছোট করে বলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে লামিন এবং মেসির এই জিনিসটাই যে নির্মম একটা বাস্তবতা, মেসির বিদায়, লামিন ইয়ামালের উত্থান, জিনিসটা খুব সুন্দর হয়েছে। এবং মনিরের কাছে জানতে চাই যে এই যে মেসি ট্রফি পেল না, মেসির কি কিছু আসবে যাবে? তিনি তো সব জিতেছেন। আসলে পাওয়ার কিছু নেই, তিনি অলরেডি কিন্তু হি হ্যাজ প্রুভড। তিনি 2022 সালে শিরোপা জিতেছে, যেটা আসলে তার অধরা ছিল, সেটা কিন্তু তিনি জিতে ফেলেছে এবং 22 সালের পর তিনি 26-এ যে খেলবে এটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি। যাই হোক, শেষ পর্যন্ত 26-এও খেললো এবং আর্জেন্টিনা ফাইনালও খেললো। লামিন ইয়ামালের কথা যদি বলি, মেসির চেয়ে 20 বছরের ছোট। মেসির যে কাপ জিততে 35 বছর সময় লেগেছিল, 35 বছর বয়সে জিতেছিল, সেটা লামিন ইয়ামাল 19 বছর বয়সে ছুঁয়ে ফেলেছেন। তো সব মিলে আসলে লামিন ইয়ামাল এই দিক
থেকে অনেকটা এগিয়ে থাকবে, যে আসলে খুব অল্প বয়সে কিন্তু তিনি অনেক শিরোপা সৌভাগ্যবান। লামিন ইয়ামাল শুধু না, বলবো যে এমবাপ্পেও অনেক সৌভাগ্যবান। তো Exactly. আমরা বিশ্ব ফুটবলে শাসন করতে দেখবো এই দুই তরুণ ফুটবলারকে। নিঃসন্দেহে ফুটবল আরো বেশি বলবো সৌন্দর্যমণ্ডিত হবে, এবং এভাবেই আসলে কিন্তু লিগেসি আসে, এবং এক প্রজন্মের পর প্রজন্ম কিন্তু তৈরি হয়। একটা সময় যখন পেলে ম্যারাডোনারা খেলতেন, আমরা চিন্তা করতাম যে কবে আসবেন এরকম ফুটবলার আসবেন কিনা, কিন্তু এরপরে রোনালদো, নাজারিও, রোনালদিনিও থেকে শুরু করে বিশ্ব ফুটবলের অনেক লেজেন্ড আসছেন গেছেন। তো ঠিক এভাবেই আসলে লিগেসি ধরে ইয়ামাল এবং এমবাপ্পেরা এগিয়ে যাবেন। এবং পরবর্তীতে আমরা জানি যে নেইমারের পরবর্তীতে কন বাসিল আসছেন ব্রাজিল থেকে, 2030 বিশ্বকাপে হয়তো তার খেলাও হয়ে যাবে। খুব দারুণ খেলে ছেলেটা। নেইমার তার আইডল। ব্রাজিলকে নিয়ে আক্ষেপ হয়, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সবচেয়ে সফল দল ব্রাজিল, হেক্সা পূরণ করতে পারলো না। তাদের অপোনেন্ট আর্জেন্টিনাও আসলে সেই 4 তারা পূরণ করতে পারলো না। শেষমেশ দেখা গেল স্পেনের কাছে আসলে ট্রফিটা গেছে। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল মাঠের খেলা জয়ের বেলাতে, পুরো বিশ্বকাপ জুড়ে ছিলাম আপনাদের সঙ্গে। কালবেলার এই আয়োজনে আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।